This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. BBC বাংলা এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিজয় নিশ্চিত হওয়ার পর প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন জো বাইডেন। কিন্তু এই আস্থা অর্জন কতটা সহজ হবে তার জন্য? বিশ্বের অনেক নেতার মতো জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পরিবর্তনে বাংলাদেশের লাভ ক্ষতি কী হতে পারে? ধরুন আমাদের ক্লাইমেট চেঞ্জের কথা বলি, এবং জো বাইডেন সেইটাতে যথেষ্ট জোর দিচ্ছেন। ডেমোক্রেটিক পার্টি মানবিক ইস্যুগুলো খুব জোরে সোরে দেখে। রোহিঙ্গা ইস্যু, এই ব্যাপারে তারা একটা ভালো বলিষ্ঠ ভূমিকা নেবেন বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আর ডোনাল্ড ট্রাম্পের প্রতি নরেন্দ্র মোদির খোলাখুলি সমর্থন ভারতকে কতটা অস্বস্তিতে ফেলেছে, এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। বিবিসি বাংলার আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি, শাকিল আনোয়ার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তার প্রথম ভাষণে জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তিনি সমস্ত আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। For all those of you who voted for President Trump, I understand the disappointment tonight. জো বাইডেন যেটা বলছিলেন তা হলো, আপনারা যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন আপনাদের হতাশা আমি বুঝতে পারছি। আমি নিজেও একাধিকবার হেরেছি, কিন্তু এখন দুপক্ষেরই সুযোগ হয়েছে, সময় হয়েছে পরস্পরকে সুযোগ দেওয়া। জো বাইডেন বলেন যে এখন সময় বাগাড়ম্বর ত্যাগ করে উত্তাপ কমানো এবং একে অন্যের চোখের দিকে তাকানো, নিজেদের কথা শোনা। তিনি বলছিলেন যে বিরোধীদেরকে শত্রু হিসেবে গণ্য করার সংস্কৃতি আমেরিকাতে বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে এখন আমার সাথে যোগ দিচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ডক্টর রিয়াজ, আপনি শুনছিলেন যে তার ভাষণে, প্রথম ভাষণে জেতার পর জো বাইডেন আশ্বস্ত করার চেষ্টা করছেন তার প্রতিপক্ষের ভোটারদেরকে। অনেক 7 কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। তো কতটা সহজ হবে এই আস্থা অর্জন? কাজটা সহজ নয়, কাজটা দুরূহ। এই কারণে নয় যে তার প্রতিপক্ষকে এই ভোটাররা ভোট দিয়েছেন, কেননা যে কোনো নির্বাচনেই তো আসলে একজন প্রার্থী বিজয়ী হন, অপরজন যিনি পরাজিত হন তার সমর্থক থাকে। যুক্তরাষ্ট্রের অতীতের সমস্ত নির্বাচনেও তো তাই হয়েছে। এমনকি বারাক ওবামার বিরুদ্ধেও তো ভোট দেওয়া হয়েছে, এমনকি মিস্টার ট্রাম্পের বিরুদ্ধেও তো ভোট ছিল। প্রশ্নটা হচ্ছে শুধুমাত্র ভোটের সংখ্যা নয়, প্রশ্নটা হচ্ছে যে সংস্কৃতি গত 4 বছর ধরে মিস্টার ট্রাম্প তৈরি করেছেন, যেভাবে প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছে এবং যেভাবে এক ধরনের বিভক্তিকে উস্কে দেওয়া হয়েছে এবং দেশের ভেতরে এক ধরনের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদকে তৈরি করা হয়েছে, এগুলি হচ্ছে বড় রকমের চ্যালেঞ্জ। ফলে হ্যাঁ, চ্যালেঞ্জটা অনেক কঠিন এবং সেটা খুব সহজ হবে না। এবং সেটা কেবলমাত্র যে বাইডেন প্রশাসনের দায়িত্ব তাও নয়। এটা আপনাকে মনে রাখতে হবে যে এই সমর্থকদের অন্ততপক্ষে প্রাতিষ্ঠানিক পরিচিতি হচ্ছে যে তারা রিপাবলিকান পার্টির সমর্থক। সেক্ষেত্রে এই দায়িত্ব রিপাবলিকান পার্টির নেতৃত্বের উপরও পড়ে যে তারা আসলে তাদের এই সমর্থক, যারা ট্রাম্পের সমর্থক বলে পরিচিত, তাদেরকে কি নির্দেশ দিচ্ছেন। ডক্টর রিয়াজ, আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে প্রত্যেক নির্বাচনে কেউ না কেউ জেতে, কেউ না কেউ হারে, কিন্তু এবার যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে খুবই কঠিন প্রতিযোগিতা হয়েছে এবং যেভাবে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে ট্রাম্পের বহু সমর্থক মনে করছেন যে তাদের নেতাকে জবরদস্তি করে হারানো হয়েছে, তো সেটা তো বাড়তি সমস্যা।
অবশ্যই বাড়তি সমস্যা, এবং এই পরিস্থিতি তৈরি করার জন্য নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ করার কাজটি মিস্টার ট্রাম্পই করেছেন। কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা, যেটা বলছিলেন জোর প্রতিদ্বন্দ্বিতা এক অর্থে সেটা ঠিক যদি আপনি ইলেকটোরাল কলেজের দিকে তাকান, কিন্তু যদি পার্থক্যটা দেখেন, যদি ভোটের জনসংখ্যার ভোটের সাধারণের ভোটের, তাহলে দেখবেন পার্থক্যটা অনেক বড়। কিন্তু তারপরেও যে এই যে জোর প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে বা যে ধারণা তৈরি করা হয়েছে, যেটা মনে করছেন যে জবরদস্তি করে তাদের প্রার্থীকে পরাজিত করা হয়েছে, সেই জায়গায় এসে দাঁড়িয়েই একদিকে যেমন প্রশাসনের দায়িত্ব, অন্যদিকে হচ্ছে দলের দায়িত্ব, মিস্টার ট্রাম্পের ভূমিকার উপরে তা নির্ভর করবে। এখন মিস্টার ট্রাম্প এখন পর্যন্ত যে আচরণ করছেন সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠছে, এবং তার আচরণ আসলে কোনো অবস্থাতেই এই প্রক্রিয়াকে সাহায্য করছে না। ডক্টর রিয়াজ, এই প্রসঙ্গেই এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কোনো ইঙ্গিতই দিচ্ছেন না যে তিনি পরাজয় মেনে নিচ্ছেন। তো এখন আসলে মানে মানুষের মনে প্রশ্ন যে তার সামনে বিকল্প কি? এইভাবে কতদিন তিনি গো ধরে থাকতে পারবেন, বা এই গো ধরে থাকা তার কোনো কৌশল কিনা একটা? বিকল্প আসলে খুব বেশি নেই। তিনি যেটা ভাবছেন, চেষ্টা করছেন সেটা হচ্ছে আদালতে যাওয়ার, স্থানীয় পর্যায়ে, রাজ্য পর্যায়ে তার তার আইনজীবীরা বিভিন্নভাবে চেষ্টা করছেন। এক অর্থে তারা হয়তো আশাও করছিলেন এবং এখনো আশা করছেন যে হয়তো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করবে। কিন্তু তার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে এবং সম্ভাবনা না থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে তার জন্য এই গোয়ার তুমি খুব বেশি দূর যাবে না। এজন্য দরকার যেটা, সেটা হচ্ছে যে এখন প্রক্রিয়াটা বোঝা। প্রক্রিয়াটা হচ্ছে সার্টিফিকেশনের প্রক্রিয়া, ফল নিশ্চিত করার প্রক্রিয়া, এবং শেষ পর্যন্ত যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে যখন কংগ্রেসে সেই ভোটগুলো গোনা হবে, যেটা হবে জানুয়ারির 6 তারিখ, এবং তারও আগে ডিসেম্বরের 14 তারিখ সমস্ত অঙ্গরাজ্যের ইলেক্টররা মিলিত হবেন, তারা ভোট দেবেন। এই প্রক্রিয়াটা অগ্রসর হওয়া দরকার একদিকে, এবং সেটা হবে, সেটা অবশ্যই হবে। মিস্টার ট্রাম্পের জন্য বিকল্পগুলো খুব কম, এবং যতই দিন যাচ্ছে তার বিকল্প কমে আসছে। এবং আমি যেটা যতদূর আমরা জানি যে ইতিমধ্যেই ট্রাম্পের ঘনিষ্ঠ জনেরা তাকে বোঝাবার চেষ্টা করছেন যে তার জন্য এটা আসলে রাজনৈতিকভাবে খুব লাভজনক নয়। প্রশ্ন হচ্ছে যে মিস্টার ট্রাম্প রাজনীতিতে এরপরে থাকতে চান কি চান না। সেটা মানে এটা কি তার কোনো কৌশল কিনা, যে তিনি নিজেকে দেখাতে চান না যে তিনি হেরে গেছেন, লুজার, তিনি লুজার নয়, তাকে হারানো হয়েছে, এবং মানে এরকম কি কিছু হতে পারে যাতে তিনি ভাবছেন যে তিনি আবারও ফিরে আসবেন রাজনীতিতে 4 বছর পরে? হ্যাঁ, এটা হতেই পারে। আসলে একটা হচ্ছে ইগোর প্রশ্ন। আপনি যদি গত ৪ বছরে তার আচরণ দেখেন, তাহলে দেখবেন যে এক ধরনের ইগো তার আছে, যে তিনি পরাজিত হতে জানেন না। এটা অতীতেও তার যদি বাণিজ্যিক ইতিহাস দেখেন, অর্থাৎ বাণিজ্যে তার যে ইতিহাস, সেক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। তার এই কৌশল হিসেবে ২ টো জিনিস আমার কাছে মনে হয়। একটা কৌশল হচ্ছে যে তিনি সুস্পষ্টভাবে রিপাবলিকান পার্টির মধ্যে তার যে সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকে একত্রে রাখতে চাচ্ছেন। তাদেরকে একত্রে রাখার এটাই হচ্ছে উপায়। দ্বিতীয় হচ্ছে যে তিনি ভবিষ্যতে যাতে রাজনৈতিক দৃশ্যপটে একটা ভূমিকা রাখতে পারেন, দেখাতে পারেন যে তাকে জোর করে পরাজিত করা হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন আইনি প্রক্রিয়ায়, আইনের বাইরে সমস্ত কিছু। এটা একদিক থেকে উদ্বেগজনক। কারণ হচ্ছে যে আশার কথা, যে ঐক্যের কথা বাইডেন বলছেন, সেখানে অংশগ্রহণ যদি না করতে চান মিস্টার ট্রাম্প, তাহলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সামাজিক যে স্থিতিশীলতা, সেগুলোর জন্য একটা হুমকি হয়ে উঠতে পারে। ডক্টর রিয়াজ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলেন আমেরিকা থেকে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিশ্ব নেতারা একে একে জো বাইডেনকে অভিনন্দন পাঠাতে শুরু করেছেন। অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আমেরিকায় ক্ষমতার পট পরিবর্তনকে বাংলাদেশ কিভাবে দেখছে? এতে বাংলাদেশের সুবিধে অসুবিধে, লাভ ক্ষতি কি হতে পারে? ঢাকায় তা বোঝার চেষ্টা করেছেন আমাদের সংবাদদাতা সঞ্জনা চৌধুরী। বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা আসাদ আজিম ৩ বছর আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে যান তার পিএইচডি সম্পন্ন করতে। যুক্তরাষ্ট্রের এবারের সাধারণ নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই তিনি সেখানকার অভিবাসীদের দেখেছেন জো বাইডেনের পক্ষে তাদের দৃঢ় সমর্থন জানাতে। ডেমোক্রেটরা যেহেতু ঐতিহাসিকভাবে উদারনৈতিক, তাই বাইডেনের জয়ের ফলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অভিবাসীরা সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে লাভবান হবে বলে আশা করছেন মিস্টার আজিম। তিনি মনে করেন এর ফলে বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার যেমন বাড়বে, সেই সঙ্গে ভিসার প্রক্রিয়াও সহজ হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের পড়াশোনার পর কাজের সুযোগ বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সেখানে তার মতো উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও বাড়বে বলে তিনি মনে করছেন।
জো বাইডেন জয়লাভ করবার ফলে অভিবাসীরা তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এখানকার বাংলাদেশি অভিবাসীরা প্রত্যাশা করছেন এখানকার পড়াশোনার শেষে তারা পরবর্তীতে কাজ করার যে সুযোগটি, যেটিকে আসলে ওপিটি বলা হয়, সেই সুযোগটি প্রদানের ক্ষেত্রে জো বাইডেন প্রশাসন আরো বেশি লিবারেল হবেন এবং একই সাথে তার পরবর্তী সময়ে H-1B ভিসার মাধ্যমে যে গ্রিন কার্ড প্রাপ্তির যে সুবিধাটি, সেটি আসলে জো বাইডেন প্রশাসন বাংলাদেশি অভিবাসী এবং অন্যান্য অভিবাসীদের জন্য আরো বেশি ত্বরান্বিত করবেন, যেটির ক্ষেত্রে আসলে ট্রাম্প প্রশাসন অনেক বেশি রেস্ট্রিক্টেড ছিল। ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। জো বাইডেনের জয়ের কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসা পুনরায় চালু হবে এবং বহু অভিবাসন প্রত্যাশী আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে বলে আশা করছেন সেখানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। এছাড়া যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং অবৈধভাবে বসবাস করছেন তাদেরও বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে পরোক্ষভাবে লাভবান হবে বলেও মনে করছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। এর কারণ হিসেবে তিনি বলেন, জো বাইডেন প্যারিস চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ এর সুফল পাবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘকে ট্রাম্পের সরকার চাঁদা পরিশোধ বন্ধ রেখেছিল। বাইডেন সরকার সেটা পুনরায় চালুর প্রতিশ্রুতি দেয়ায় বাংলাদেশ পরোক্ষভাবে হলেও সুবিধা পাবে বলে জানান মিস্টার হোসেন। প্রত্যক্ষভাবে আমি মনে করি না খুব বেশি বেনিফিট হওয়ার সুযোগ আছে। ধরুন বাণিজ্যের ক্ষেত্রে জিএসপি সুবিধা আবার বহাল হবে, এ ব্যাপারে আমি খুব আশাবাদী না। বরং বাংলাদেশ কিছু সুবিধা পেতে পারে পরোক্ষভাবে, যেমন জলবায়ু চুক্তিতে আবার ফিরে আসেন, তাহলে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে মিটিগেশন ফান্ড থেকে বাংলাদেশ যে সহায়তা পাবে সেই সহায়তার পরিমাণ বাড়তে পারে। ট্রাম্প প্রশাসন যেরকম আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিল, জো বাইডেন সেগুলিতে আবার ফিরে আসবেন এবং তার বেনিফিট বাংলাদেশ সহ অন্যান্য অনেক বেশি পাবে। যদি অভিবাসনের ব্যাপারে বাইডেন প্রশাসন লিবারেল হয়, বাংলাদেশি যারা আছেন সেখানে অথবা যারা বাংলাদেশ থেকে অভিবাসন প্রত্যাশী তারা সেটার বেনিফিট পাবেন। জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। তার এই জয়ের ফলে বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কেমন হবে সেটা নিয়ে বেশ আগে থেকেই বিশ্লেষণ চলে আসছে। পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন মনে করেন, বাংলাদেশকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা বা জিএসপি সুবিধা বাইডেন সরকার পুনর্বহাল না করলেও ব্যবসা বাণিজ্যের আরও কিছু ক্ষেত্র প্রসারিত হতে পারে। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান আরও জোরালো হবে বলেও তিনি মনে করছেন। তবে বাইডেন সরকার অভিবাসন বান্ধব হওয়ায় বাংলাদেশ সরাসরি এর সুবিধা পাবে বলে জানান মিস্টার মোমেন। ডেমোক্রেটিক পার্টির যেগুলো প্রিন্সিপাল ভ্যালু, তার সাথে আমাদের অনেকগুলো ইস্যু সম্পৃক্ত আছে। সেই জন্য বাইডেন বা কমলা হ্যারিস সরকার বাংলাদেশের জন্য ভালো। ধরুন আমাদের ক্লাইমেট চেঞ্জের কথা বলি, এবং জো বাইডেন সেইটাতে যথেষ্ট জোর দিচ্ছেন। ডেমোক্রেটিক পার্টি মানবিক ইস্যুগুলো খুব জোরে সোরে দেখে। রোহিঙ্গা ইস্যু, এই ব্যাপারে তারা একটা ভালো বলিষ্ঠ ভূমিকা নেবেন বলে আমাদের বিশ্বাস। মাইগ্রেশন ইস্যুতে জো বাইডেন সরকার অনেক নমনীয় হবেন। আমাদের ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড, এই ব্যাপারে সবসময় এরা সজাগ। এই ক্ষেত্রে আমরা যথেষ্ট সফলতা অর্জন করি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার কে জয়ী হতে পারে সেটা নিশ্চিত হতে মুখিয়ে ছিল পুরো বিশ্ব। কারণ এই নির্বাচনের ওপর বিশ্ব রাজনীতির অনেক হিসাব নিকাশ নির্ভর করছিল। হোয়াইট হাউসের ক্ষমতা এবার উদারপন্থী সরকারের হাতে যাওয়ায় তৃতীয় বিশ্বের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। সঞ্জনা চৌধুরী, ঢাকা থেকে। জো বাইডেনের পররাষ্ট্রনীতি ট্রাম্পের পররাষ্ট্রনীতির থেকে কতটা আলাদা হতে পারে, এ নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। ডেলাওয়ারে বিজয় ভাষণ দেবার জন্য মিস্টার বাইডেনকে মঞ্চে আহ্বান জানান নতুন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ক্যালিফোর্নিয়ার সেনেটর মিস হ্যারিস আমেরিকার জনগণকে উচ্চাকাঙ্ক্ষার স্বপ্ন নিয়ে এগোনোর আহ্বান জানান। তিনি বলেন, তিনি দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেও তিনিই শেষ নন। তার বাবা জামাইকা থেকে, মা ভারত থেকে আমেরিকায় এসেছেন এবং তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশীয় যিনি এই পদে নির্বাচিত হলেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিকদের কাছ থেকে জো বাইডেনের জন্য শুভেচ্ছা বার্তা আসা অব্যাহত রয়েছে, যদিও চীন এবং রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি। তাকে অভিনন্দন জানিয়েছেন কানাডা, জার্মানি, ফ্রান্স, জাপান এবং আফগানিস্তানের নেতারা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, নির্বাচনের ফলাফল যে সংশয়াতীত সেটা স্পষ্ট। তিনি বলেছেন, করোনা ভাইরাস মহামারী, সন্ত্রাস দমন, জলবায়ু পরিবর্তন এবং নেটোকে শক্তিশালী করা সহ বিভিন্ন বিষয়ে ব্রিটেন বাইডেন প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জো বাইডেনের বিজয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে পরবর্তী আমেরিকান প্রশাসন যেন অতীতের ভুলগুলো শুধরায়। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের
তার ভাষায় ক্ষতিকর নীতি আমেরিকার মানুষ প্রত্যাখ্যান করেছে। মিস্টার ট্রাম্প 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়েছিলেন, যেই চুক্তি তার পূর্বসূরি বারাক ওবামার পররাষ্ট্র নীতির একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। কমলা হ্যারিসের মায়ের আদি বাসস্থান দক্ষিণ ভারতের মানুষ বাজি ফুটিয়ে এবং প্রার্থনার মাধ্যমে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচন উপলক্ষে উৎসব করেছে। তামিলনাড়ুতে থুলাচন্দ্রাপুরম গ্রামে মিস হ্যারিসের মাতামহ এক সময় থাকতেন। নরেন্দ্র মোদী মিস্টার বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন মিস হ্যারিসের বিজয় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের জন্য খুবই গর্বের। আজারবাইজানের প্রেসিডেন্ট বলেছেন তার দেশের বাহিনী বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর সুসা দখল করেছে। 6 সপ্তাহ আগে এই অঞ্চলের দখলকে কেন্দ্র করে আজেরি ও আর্মেনিয়ার বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত হলেও এর নিয়ন্ত্রণ জাতিগত আর্মেনীয়দের হাতে। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, সুসা শহর মুক্ত হয়েছে, তবে আর্মেনিয়া বলছে সেখানে এখনও যুদ্ধ চলছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার অধিবেশন প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নাম চূড়ান্ত হওয়া মাত্রই বিশ্ব নেতারা একে একে তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ব্যতিক্রম নন। তবে গত বছর আমেরিকার টেক্সাসে এক অনুষ্ঠানে এই নরেন্দ্র মোদী প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে আবার জেতানোর ডাক দিয়েছিলেন, যেটাকে অনেকেই তখন ভারতের চিরাচরিত বিদেশ নীতির লঙ্ঘন বলে বর্ণনা করেছিলেন। মিস্টার ট্রাম্পের প্রতি মোদী সরকারের সেই খোলাখুলি সমর্থনের কারণে ভারতকে কি এখন কোনো অস্বস্তিতে পড়তে হচ্ছে? অনেক পর্যবেক্ষক অবশ্য বলছেন যে বাইডেন প্রশাসনের অনেক দৃষ্টিভঙ্গি ভারতের জন্য অস্বস্তিকর হলেও শেষ পর্যন্ত চীন ফ্যাক্টরের কারণেই ভারতের স্বার্থ হয়তো এ যাত্রায় রক্ষা পেতে পারে। দিল্লি থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। 2019 সেপ্টেম্বরে হিউস্টনের হাউডি মোদি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী মোদি স্লোগান দিয়েছিলেন, আব কি বার ট্রাম্প সরকার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বছরখানেক আগেই মিস্টার ট্রাম্পের হয়ে দেওয়া সেই জয়ধ্বনি ভারতকে এখন বিড়ম্বনায় ফেলছে কিনা গত শুক্রবার সন্ধ্যাতেই সে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবকে। India-US relations rest on strong foundations and our relations encompass cooperation in every possible sphere. জবাবে মিস্টার শ্রীবাস্তব বলেন, ভারত মার্কিন সম্পর্ক খুব দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে বিস্তৃত এটা একটা সর্বাত্মক গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই সম্পর্ককে আমেরিকার উভয় দলই জোরালোভাবে সমর্থন করে, যা একের পর এক প্রেসিডেন্টের আমলে ক্রমশ আরও নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের মুখপাত্র যখন এই মন্তব্য করছেন, তখনও জো বাইডেনের চূড়ান্ত বিজয় ঘোষণার 24 ঘণ্টারও বেশি বাকি। সেই ঘোষণা হয়ে যাওয়ার পর ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও ওয়াশিংটনে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত নিরুপমা রাও মেননও অবশ্য নিশ্চিত, বাইডেনের জমানাতেও ভারত মার্কিন সুসম্পর্কের ধারায় বিশেষ ছেদ পড়বে না। There is a lot of strategic convergence with the United States. Mr. Joe Biden recognizes that, and I believe he will carry forward. মিস রাওয়ের কথায়, ভারতের সঙ্গে আমেরিকার স্ট্র্যাটেজিক স্বার্থ বহু ক্ষেত্রেই অভিন্ন। জো বাইডেনও সেটার স্বীকৃতি দিয়েছেন। এই সম্পর্কের যে ইতিবাচক দিকগুলো, সেগুলো তাঁর আমলেও অক্ষুণ্ণ থাকবে বলে আমার বিশ্বাস। আর এর একটা বড় কারণ চীনের ভূমিকা। রাজনৈতিকভাবে বিভক্ত আজকের আমেরিকাতেও সবাই কিন্তু মোটামুটি একমত যে চীনের মোকাবিলায় আমেরিকাকে কিছু একটা করতেই হবে। ফলে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কেমন দাঁড়াবে, সেখানেও সবটা কিন্তু মার্কিন চীন সম্পর্কের ওপরই নির্ভর করছে। দিল্লিতে দ্য প্রিন্টের কূটনৈতিক সম্পাদক নয়নিমা বসু আবার মনে করছেন, ভারতের প্রতি আমেরিকায় বাইপার্টিজান সাপোর্ট থাকলেও কাশ্মীরের মতো ইস্যুতে কিন্তু ডেমোক্র্যাট প্রশাসন দিল্লির জন্য অস্বস্তি বয়ে আনতে পারে। Actually,
আন্ডার মোদি গভর্নমেন্ট আমরা দেখেছি এক্সেসিভ অ্যালাইনমেন্ট হয়েছে। যখন থেকে ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্ট এসছে একটা স্পেশাল রিলেশনশিপ হয়েছে বিটুইন প্রাইম মিনিস্টার মোদি এন্ড প্রেসিডেন্ট ট্রাম্প। বাট এটাও ঠিক যে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথেও ছিল, হু ওয়াজ আ ডেমোক্র্যাট। বাট দেন একটা বাইপার্টিসান সাপোর্ট যেটা ইন্ডিয়া এনজয় করে এসছে ফ্রম ইউএস, সেটা তো বরাবরই আছে, সেটা ইভেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনেও দেখা যাবে। হাউএভার একটা এম্বারাসমেন্ট তো বটেই, নট জাস্ট প্রাইম মিনিস্টার মোদির আপনি বা ট্রাম্প সরকার স্টেটমেন্ট, বাট অলসো আমাদের যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ওখানে যান ইউএসএ তে গত বছর, উনি প্রমিলা জয়পালের সঙ্গে দেখা করেন না, সিনিয়র কংগ্রেস ওম্যান। সেই এখন প্রমিলা জয়পাল ইজ নাও গোয়িং টু বি কোয়াইট আ প্রমিনেন্ট ফিগার। এবং কমলা হ্যারিসও বলেছেন অনেকবার যে কাশ্মীর ইস্যুটা ইন্ডিয়া ঠিক করে হ্যান্ডেল করেনি। তো এইগুলো একটা এম্বারাসমেন্ট হবে। তবে শেষ পর্যন্ত চীনের বিরুদ্ধে দুদেশের যৌথ অবস্থানই আবকি বার ট্রাম্প সরকারের মতো স্লোগানকে পেছনে ফেলে দেবে বলে তাঁর বিশ্বাস। ইউএস স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়ার সঙ্গে এখন অ্যালাইন যথেষ্ট বেশি কম্পেয়ার টু আই উড সে যা 10 বছর আগে ছিল, বিকজ অফ দ্য চায়না ফ্যাক্টর। ইন্ডো প্যাসিফিক বলুন কিংবা কোয়াড্রিল্যাটারাল ডায়ালগ, মালাবার এক্সারসাইজ তো চলছেই, এই মাসের শেষের দিকে সেকেন্ড পার্টটা হবে। অ্যান্ড চায়নার প্রতি ফোকাস বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ইকুয়ালি থাকবে যেরকম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে ছিল। মেবি দ্য রেটরিক অতটা হার্শ হবে না, বাট দে উইল কাম ডাউন ভেরি হেভিলি অন চায়না। তো ওরা এগুলোকে ফরগেট করে, দেখুন পলিটিক্স এগুলো চলে, তো সেই হিসেবেই আমেরিকা সেই জিনিসগুলোকে ভুলে গিয়ে মুভ অন করবে। সাবেক একজন ভারতীয় কূটনীতিবিদও বিবিসিকে বলছিলেন, টাইম মেশিনে হিউস্টনে ফিরে যেতে পারলে নরেন্দ্র মোদী নির্ঘাত ওরকম স্লোগান আর দিতেন না। কিন্তু এ যাত্রায় চীন মার্কিন সম্পর্কের চরম অবনতি হয়তো ওয়াশিংটনে তাঁর মুখ রক্ষা করে দেবে। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। ইতিমধ্যে শুনেছেন যে বিশ্ব নেতারা একে একে জো বাইডেনকে অভিনন্দন পাঠাতে শুরু করেছেন। তবে আমেরিকার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীন এবং রাশিয়ার কাছ থেকে এখনও কিছু শোনা যায়নি। এবং নেটো জোটের শরিক তুরস্ক তার বিজয়ে খুব উচ্ছ্বসিত নয়। কিন্তু জো বাইডেনের পররাষ্ট্রনীতি ট্রাম্পের পররাষ্ট্রনীতি থেকে কতটা আলাদা হতে পারে, এ নিয়ে আমি কথা বলেছিলাম ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর আব্দুর রব খানের সাথে। সাধারণত যেটা বলা যায় সেটা হলো যে ট্রাম্প প্রশাসন আমেরিকাকে অনেকটা না যথেষ্ট বিচ্ছিন্ন করে ফেলেছিল দুনিয়া থেকে। যেখানে আমেরিকার যে গ্লোবাল লিডার, যেখানেই হোক যে ইস্যুতেই হোক একটা এনগেজ করা, সেই পলিসি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার একটা পলিসি উনি ফলো করেছিল। আমেরিকা একলা চলো এই একটা পদ্ধতি, প্যারিস টকের কথা মানে ক্লাইমেট চেঞ্জের কথা বলেন, WHO কথা, সব জায়গায় তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেদিক দিয়ে একটা মেজর সাবস্ট্যান্টিভ চেঞ্জ আসবে বাইডেন ইন্ডিকেট করেছেন যে উনি ট্র্যাডিশনাল ফরেন পলিসির দিকে যাবে না, সাধারণত যেভাবে আমেরিকা যেভাবে এনগেজ করে আসছে সেভাবেই তারা করবে। তার মানে কি এটা যে আমরা যেটা গত 3 বছর ধরে দেখছি, 2-3 বছর ধরে বিশেষ করে, যে চীনকে কোণঠাসা যে কোনোভাবে করতে হবে সেরকম একটা নীতি ট্রাম্প প্রশাসন নিচ্ছিলেন, সেখানে কোনো বদল হতে পারে, বাইডেন অন্যরকম করে কিছু ভাবতে পারেন? এটা আমি যেটা মনে করি সেটা হলো যে চীনের সঙ্গে একটা সাধারণ প্রতিযোগিতা এটা থাকছে, এমনিতে যেই আসুক না কেন। কেন চীন যেখানে রাইজিং পাওয়ার, কম্পিটিটিভ পাওয়ার হচ্ছিল, কাজে সেখানে একটা প্রতিযোগিতা তাদের মধ্যে থাকতো। ওটা দক্ষিণ চীন সাগরের যেখানে তাদের এই যে আমরা টেরিটোরিয়াল যে একটা সমস্যা আছে, যেখানে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে, সেইগুলো হয়তো তারা হয়তো একটু অ্যাগ্রেসিভ হয়তো রাখবে, বিকজ ওখানে ইনফ্যাক্ট গোজ উইথ আমেরিকান টেনর অফ দ্য ফরেন পলিসি, এই জাতীয় জিনিসগুলো হয়তো থাকবে। কিন্তু তো মোটামুটি একটা সুরটা পাল্টাবে এবং এনগেজমেন্ট পলিসি, মানে আপনি বলছেন যে অন্তত টোনটা পাল্টাবে। একটা বড় নজর থাকবে যে ইরান নিয়ে কি হয়, কারণ আপনি জানেন যে ইরানের সাথে যে পারমাণবিক চুক্তি ওবামা প্রশাসন করেছিলেন, যার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, সেখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে এসছেন এবং ইরানের ওপর ঢালাওভাবে নানা ধরনের নিষেধাজ্ঞা তিনি আরোপ করে চলেছেন। সেখানে কি আমরা কোনো পরিবর্তন দেখতে পারি? আমার মনে হয় কিছুটা ইন্ডিকেশন এসছে এরকম যে আপনার অনেকটা ইরানকে এনগেজ করা এবং অনেকটা সৌদি আরবে থেকে কিছুটা দূরে আসা, বিকজ আমরা জানি ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে অনেকটা মাথায় তুলেছিল। সেটার ফলে হয়েছে কি পোলারাইজেশন, যেটা বলা হয়, অনেকটা মেরুকরণের সৃষ্টি করেছিল। এভাবেই যদি বলি যে ওবামা প্রশাসন যে পলিসি নিয়েছে সেটা যদি অনেকটা রিস্টোর করে, আমার মনে হয় সাবস্টেন্সিভলি রিস্টোর করবে
বাইডেন। এবং সেইটা যদি হয় তাহলে আমার ইভেন মধ্যপ্রাচ্যেও আপনার ইয়েমেন নিয়ে যে সমস্যাটা হচ্ছে সৌদি আরবের সঙ্গে, সেটাও একটা সাবস্ট্যান্টিভ পরিবর্তন আসবে আমার মনে হয়। ডক্টর খান, কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে ইরানের সাথে যে চুক্তি হয়েছিল, পারমাণবিক চুক্তি, সেটা কিন্তু সবচেয়ে বড় আপত্তি ছিল ইসরায়েলের। জেরুজালেমকে রাজধানী হিসাবে মেনে নেওয়া এবং মধ্যপ্রাচ্যের যে শান্তি চুক্তি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, সেখানে তার অর্থ হচ্ছে যে একটা অধিকৃত পশ্চিম তীরের বিরাট একটি অংশ ইসরায়েলের অংশ হবে, সেটা মেনে নেওয়া। আপনি কি মনে করেন এই বিষয়ে, ইসরায়েল বিষয়ে, মধ্যপ্রাচ্য বিষয়ে বড় কোনো নীতির পরিবর্তন জো বাইডেনের পক্ষে করা সম্ভব? আমার মনে হয় ইসরায়েল একদম ইসরায়েল কেন্দ্রিক যে পলিসি, সেটায় সাবস্ট্যান্টিভ কোনো পরিবর্তন আসবে না। আপনার কোনো অ্যান্টাগনাইজ করা, ইসরায়েলকে কোণঠাসা করা এরকম বা কোনো পরিস্থিতি ইসরায়েল অত্যন্ত নাখোশ হবে সেটা করবে না। তবে কিছুটা অনেক স্টাইলের পরিবর্তন আসবে এবং সেটা মনে করেন সৌদি আরবকে যেভাবে দিচ্ছিল, যে অনেকটা তেল দিচ্ছিল যাতে করে ইসরায়েল সৌদি আরবের সঙ্গে অ্যাপ্রোচমা হচ্ছে, এই জাতীয় পলিসিগুলো যেটা দ্যাট ব্রট ইন লট অফ সাবস্ট্যান্টিভ আপনার ওই মেরুকরণ যেটা হয় মিডল ইস্টে, সেইগুলো হয়তো হবে না। তার অর্থ যে জেরুজালেমকে মানে বাইডেন প্রশাসনও রাজধানী হিসেবেই মেনে নেবে। আমি সারপ্রাইজ হব যদি সে আসলে ওখান থেকে শিফট করে। আব্দুর রব খান। বাংলাদেশে আজ ফেসবুকেও মানুষজন জো বাইডেনের বিজয় নিয়েই বেশি কথাবার্তা বলছেন। চলুন শোনা যাক আফরোজা নীলার কাছে। ধন্যবাদ শাকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। সোশ্যাল মিডিয়ায় আজকে কিন্তু মূলত যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে। একদিকে ট্রাম্পের সমর্থকদের হতাশা, অন্যদিকে বাইডেনের সমর্থকদের উচ্ছ্বাস। নির্বাচন আর ফলাফল নিয়ে নানান ধরনের ট্রলও কিন্তু দেখা যাচ্ছে। যেরকম আফিয়াল জাহান মন্তব্য করেছেন, ট্রাম্পের জন্য খুব কষ্ট হচ্ছে, এখন বিনোদন পাবো কিভাবে, টুইটার কি হবে। বাবু মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন, বিগত কয়েক দশকে আমেরিকান প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্পই যুদ্ধবাজ বা অন্য দেশের সঙ্গে যুদ্ধ থেকে বিরত ছিল। আশা করি বাইডেনও সে ধারা বজায় রাখবে এবং শান্তিময় পৃথিবী গঠনে সচেষ্ট থাকবে। তিতুমির, এই ধরনের মন্তব্য কিন্তু অনেক দেখতে পাচ্ছি, যে অনেকেই বাইডেনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কিন্তু অনেকে কিন্তু এটাও বলছেন যে ট্রাম্প যতদিন ছিলেন ততদিন বিশ্বজুড়ে কোনো ধরনের যুদ্ধ লাগেনি। এবং আরেকটা মন্তব্য খুবই বেশি লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ায়, অনেকেই বলছেন যে যেই ক্ষমতায় আসুক আমেরিকার পররাষ্ট্রনীতির আসলে খুব বেশি পরিবর্তন হয় না। তবে রিমি একটা দারুণ মন্তব্য করেছেন, লিখেছেন, জো বাইডেনের ইতিহাস পড়লাম, তার জীবনটা খুব কষ্টের, কারণ তিনি তার সহধর্মিণী এবং বড় ছেলেকে হারিয়েছেন, তবুও থেমে থাকেননি, নিজেকে সামনে নিয়ে তার দুর্বার গতি দিয়ে এগিয়ে গেছেন বলেই আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারলেন। রহমান লিখেছেন, ট্রাম্প সুপ্রিম কোর্ট দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, পূর্ব পরিকল্পিতভাবে ভোটের কিছুদিন আগে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন, দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। তবে অনেকেই কিন্তু সেটার জন্য অপেক্ষায় নেই। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করুক আর না করুক, বিশ্ব নেতারা প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত জো বাইডেনকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন। সেই খবরগুলো আছে আলোচনায়। যেরকম ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সিএনএনের পলিটিক্যাল কমেন্টেটর ভ্যান জোন্স যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে। জো বাইডেন নির্বাচিত হওয়াটা কেন জরুরি সেই বিশ্লেষণ দিতে গিয়ে একসময় তার চোখে পানি চলে আসে, আর সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই। একদম ঠিক তিতুমির, এবং ভিডিওটি অনেকেই শেয়ার করছেন এবং নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে। ম্যারি নামে একজন যেমন লিখেছেন, সত্যবাদী চরিত্র, ভদ্রচিত কথাবার্তা, দয়ালু আচরণ সবসময় প্রয়োজন, ধন্যবাদ ভ্যান জোন্স কথাগুলো বলার জন্য। জেনিফার লিখেছেন, কতটা কষ্ট থাকলে মানুষ এমন আবেগাপ্লুত হয়ে পড়ে। ভ্যান জোন্স হয়তো অনেক আমেরিকানের মনের কথাই বলেছেন। নীলা, মার্কিন নির্বাচনের খবর ছাড়া আর যে দু একটি বিষয় আলোচনায় আছে, তার একটা হচ্ছে বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ ও পুলিশের বাধা। 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে মেডিকেল শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন, তাদের অবরোধে বাধা দিয়েছে পুলিশ। যদিও শিক্ষার্থীরা অভিযোগ করেছে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করেছে। করোনা ভাইরাসের মধ্যে 60 মাসের বেশি বেতন না নেওয়া, প্রফ না নেওয়া, সেশন জট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষ চাওয়া সহ 4 দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়েছিলেন। এই খবরটি নিয়ে অনেক তর্ক বিতর্ক দেখা যাচ্ছে। যেমন সৈয়দ ইসলাম লিখেছেন, আজকাল রাস্তা বন্ধ করাটা একটা রসিকতায় পরিণত হয়েছে। একই রকম মন্তব্য মাহমুদ হোসাইনের। কিছু হলেই রাস্তা বন্ধ, সাধারণ জনতাকে জিম্মি করে কষ্ট দিয়ে তাদের অধিকার আদায় করা কোনো বিচারেই ঠিক নয়। অনেক পদ্ধতি আছে আন্দোলনের। আবার শাহাদাত হোসেনও সমালোচনা করছেন, বলছেন, আন্দোলনে করোনা আসে না, তাই সবাই মিলে আন্দোলন, আর করোনা শুধু পরীক্ষার সময় পরীক্ষার হলে আসে। অনেকটা একই ধরনের মন্তব্য কিন্তু করেছেন তৌফিকুল ইসলাম।
তিনি বলেছেন সব কাজ চলছে আর পরীক্ষা নয় কেন। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবরটিও কিন্তু আছে আলোচনায়। পাকিস্তান সুপার লিগ PSL এ খেলতে সোমবার করাচি যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের, তবে তার আগে তিনি নিয়ম অনুযায়ী করোনা ভাইরাস পরীক্ষা করাতে যান এবং তখনই তার পজিটিভ রেজাল্ট আসে যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। ঠিক তাই, তার কোনো উপসর্গ ছিল না, কিন্তু তার করোনা ভাইরাস শনাক্ত হবার পর ক্রিকেট প্রেমীদের মাঝে কিন্তু সেটা নিয়ে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। যদিও উৎসাহ দিচ্ছেন ফেরদৌস হোসেন, বলছেন অসুখ হয় সেরে যাওয়ার জন্যই, ব্যাপার না ম্যান। আর আশরাফুল আলম বলছেন খুব তাড়াতাড়ি সুস্থ আমাদের মাঝে ফিরবেন এই প্রত্যাশা করি। এদিকে সাকিব আল হাসানের মেয়ে আলাইনার জন্মদিনের খবরটিও কিন্তু আজ ফেসবুকে বেশ শেয়ার হচ্ছে। তো এসব নিয়ে ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আফরোজা নীলা, ফয়সাল তিতুমির। এখনকার প্রধান খবর। বিজয় নিশ্চিত হওয়ার পর প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন জো বাইডেন, আর বিশ্ব নেতারা একে একে জো বাইডেনকে অভিনন্দন পাঠাতে শুরু করেছেন। তবে চীন এবং রাশিয়ার কাছ থেকে এখনও কিছু শোনা যায়নি। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার, ততক্ষণ পর্যন্ত এখানেই বিদায় চাইছি। BBC. There are no programs on this channel at present.